আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিসাব বিজ্ঞান নবম দশম শ্রেণী, একাদশ দ্বাদশ সবার জন্য উপযোগী। আজকে আমি সহজ বিষয় মানে হিসাব বিজ্ঞান প্রথম ক্লাস না, এর আরো আগে অনেকগুলা ক্লাস হয়েছে। সেই বেসিক আলোচনা যাদের দরকার তাদেরকে আমি দিতে পারবো, অলরেডি ক্লাস করানো আছে। আজকে আমি রেওয়ামিল নিয়ে আলোচনা করব। আশা করি রেওয়ামিল থেকে যে ধরনের প্রশ্ন আসে সব ধরনের মডেল একদিনের ক্লাসের মধ্যে শেষ করে দিব। আমি অনলাইনে কোর্স শুরু করব। আগে ক্লাস দেখো, ক্লাস দেখে যদি কারো পছন্দ হয় মনে করো তাহলে ক্লাস করতে পারো। এবং হিসাব বিজ্ঞান, ফিনান্স এবং সাধারণ গণিত এই তিনটা বিষয় আমি মূলত পড়াবো। এবং এই তিন বিষয়ে এ প্লাসের নিশ্চয়তা আমি বলবো না, যারা পড়াশোনা করে তারা এ প্লাস পাবে, মিস হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এই কনফিডেন্সটা নিজের উপর গ্রো হবে, তবে আমার কথা অনুযায়ী কাজ করতে হবে। আজকে রেওয়ামিল নিয়ে আলোচনা শুরু করব। যদি এটা দশম শ্রেণীর জন্য আমি ক্লাসটা শুরু করছি, তো প্রথম দিক দিয়ে এই যে আলোচনাগুলো একবারে জানা উচিত সেটা একটু বলে দিই। রেওয়ামিল করার জন্য রেওয়ামিল মূলত প্রথমবারে হয় জাবেদা, জাবেদা থেকে হয় খতিয়ান, খতিয়ানে জেরগুলা দিয়ে কি হয় হিসাবে গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য রেওয়ামিল প্রস্তুত করা হয়। হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য রেওয়ামিল প্রস্তুত করা হয়। ডেবিট জের এবং ক্রেডিট জের, সকল ডেবিট সকল ক্রেডিট সমান হলে বুঝতে হবে যে অঙ্কটা কি হলো। সকল ডেবিট এবং ক্রেডিট সমান হলে বুঝতে হবে হিসাবের গাণিতিক শুদ্ধতা সঠিক আছে। আমাদের লাগবে হিসাব চক্রের কোন ধাপে রেওয়ামিল প্রস্তুত করা হয়। হিসাব চক্রের কত নাম্বার ধাপে রেওয়ামিল প্রস্তুত করা হয়? হিসাব চক্রের চতুর্থ ধাপে রেওয়ামিল প্রস্তুত করা হয়। এই হিসাব চক্রে যে ধাপটা আছে এটা একটু মনে রাখতে হবে, কষ্ট হলেও হিসাব চক্রের ধাপটা মনে রাখতে হবে। এটা দিয়ে কি হবে, একটা হলে এমসিকিউ কমন আসবে। হিসাব চক্রে ধাপ হলে 10টা। এই যে এই 10টা ধাপ সম্পর্কে একটু আইডিয়া রাখতে হবে। সবাই একটু বলে দেয় যে হিসাব চক্রে ধাপ কয়টা? 10টা। এই যে প্রথমবারে লেনদেন শনাক্তকরণ, লেনদেন বিশ্লেষণ, জাবেদাভুক্তকরণ তৃতীয় ধাপ। চতুর্থ ধাপে খতিয়ান প্রস্তুতকরণ। আমরা রেওয়ামিল প্রস্তুতকরণ কত ধাপে? পঞ্চম ধাপে, মনে রাখতে হবে। সবটুকু ভিডিও দেখতে হবে। তো পঞ্চম ধাপে রেওয়ামিল প্রস্তুত করা হয়। ষষ্ঠ ধাপে কি করা হয়? সমন্বয় জাবেদা। ষষ্ঠ ধাপে সমন্বয় জাবেদা। সপ্তমে কার্যপত্র। অষ্টমে আর্থিক বিবরণী। আর নবমে সমাপনী জাবেদা। আর দশম ধাপে কি হয়? সমাপনী পরবর্তী রেওয়ামিল। এই রেওয়ামিলটা করার জন্য সকল আলোচনা তো এই জায়গায় করা যাবে না। আমরা জানি আধুনিক পদ্ধতি হিসাব কয় প্রকার? 5 প্রকার। সেই 5 প্রকারের নাম আগে জানা থাকতে হবে। প্রথমবারে কি? সম্পদ। তারপরে কি ছিল? ব্যয়। তারপরে ছিল আয়। 4 নম্বরে দায়। 5 নম্বরে মালিকানা সত্ত্ব। একদম বেসিক একটু আলোচনা অবশ্যই লাগবে। এই দুইটার স্বাভাবিক জের হলো ডেবিট, এই তিনটার স্বাভাবিক জের কি? ক্রেডিট। প্রথম দুইটা স্বাভাবিক জের ডেবিট, আর শেষের তিনটা স্বাভাবিক জের ক্রেডিট। হিসাবের বাম পাশ ডেবিট, হিসাবের ডান পাশ ক্রেডিট। আর আমরা জাবেদা নির্ণয় তো আমাদের এটা সহযোগিতা করবে। যেমন সম্পদ ব্যয় বৃদ্ধি পাইলে ডেবিট, এটা আমাদের ডেবিট ক্রেডিট নির্ণয়ের সময় কাজে লাগবে, ডেবিট। আর যদি হ্রাস পাই তাহলে হলো ক্রেডিট। আর আয় দায় মালিকানা সত্ত্ব যদি হ্রাস পাই তাহলে হবে ডেবিট, আর বৃদ্ধি পেলে হলো ক্রেডিট। এটা মূলত ডেবিট ক্রেডিট নির্ণয় জাবেদা নির্ণয় প্রক্রিয়া আমাদের লাগবে। তাও একটু বলে দিলাম, যেহেতু প্রথম দিন শুরু হচ্ছে, তবে বইয়ের মাঝখান থেকে এক জায়গায় শুরু হচ্ছে, একদম শুরুতে না। শুরুতে এই বিষয়গুলো একটু রাখতেই হবে। সম্পদ ব্যয় ডেবিট, আয় দায় মালিকানার সাথে স্বাভাবিক জের ক্রেডিট। সম্পদ ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হবে, হ্রাস পেলে ক্রেডিট হবে। আয় দায় মালিকানা সত্ত্ব হ্রাস পেলে ডেবিট হবে, বৃদ্ধি পেলে ক্রেডিট হবে। তো সম্পদ কি জিনিস সেটা একটু জানা থাকতে হবে। সম্পদ হলো যে সমস্ত বিষয়, কমপক্ষে 3টা উপাদান মনে রাখতে হবে। সম্পদের 3টা বৈশিষ্ট্য মনে রাখলে যে কোনো উপাদানকে আমরা সম্পত্তি বলতে পারবো। প্রতিষ্ঠান বা ব্যক্তির মালিকানাধীন, প্রতিষ্ঠানের মালিকানাধীন বা নিয়ন্ত্রণাধীন যেসব উপাদান দ্বারা কি হয়? মুনাফা অর্জন করা হয়, দায় পরিশোধের ক্ষমতা রাখে এবং ব্যবসায় পরিচালনা সহায়ক, ওইসব উপাদান হলো সম্পদ। আর ব্যয় সম্পদের যে অংশ বুক করা হয়ে গেছে, যার থেকে কোনো সুবিধা আর ভবিষ্যতে পাওয়া যাবে না, দায় পরিশোধের সক্ষমতা রাখে না, ব্যবসা পরিচালনা সহায়তা করে না, সেটা হচ্ছে ব্যয়। ব্যয় মূলত দুই ধরনের, একটা মুনাফা জাতীয় আর একটা মূলধন জাতীয়। সেটা নিয়ে চতুর্থ অধ্যায়ে বিস্তর আলোচনা আছে। এই জায়গায় ব্যয় বলতে আমরা যেটা বুঝাচ্ছি যে সম্পদের যে অংশটা ব্যয় করা হয়ে গেছে, যেটা বুক করা হয়ে গেছে, সেটার নাম হলো ব্যয়। আয় হলো যে প্রক্রিয়া সম্পদ বাড়ে দায় কমে, সেটার নাম হলো আয়। দায় হলো প্রতিষ্ঠানের মালিকের উপর প্রতিষ্ঠানের সম্পত্তির অন্য পক্ষের দাবিকে দায় বলে। আর মালিকানা সত্ত্ব হলো প্রতিষ্ঠানের সম্পদের মালিকের পরিমাণ যে পরিমাণ দাবি আছে, মালিকের দাবিটাকে মালিকানা সত্ত্ব বলে। এই এই যে দুইটা ছিল সম্পদ ব্যয়,
এই সম্পদ ব্যয় আগে চিনতে হবে, কোন কোন উপাদান সম্পদ, কোন কোন উপাদান দায়, আয় দায় মালিকানা সত্ত্বে, সেগুলো আগে জানতে হবে। প্রত্যেকটার আবার কি আছে, প্রত্যেকটার আবার প্রতিসম্পদ আছে, বিপরীত সম্পদ আছে। তাহলে আমরা নর্মাল যা যা জানি, বিপরীত সম্পদ হলে কি হবে, তার উল্টা হবে। যেমন কি, আমরা তো এই পাঁচটা, দুইটা ডেবিট আর দুইটা ক্রেডিট, তিনটা ক্রেডিট বুঝে গেলাম। এবার সম্পদ তো ডেবিট, এটা আমরা জানি, এটাও ডেবিট, এটাও ডেবিট, এই দুইটা কি ডেবিট জেড, মানে এই দুইটার বিপরীত আছে আবার। যেমন বিপরীত সম্পদ কি হবে, বিপরীত সম্পদ পরীক্ষা কিন্তু একটা আসে, বিপরীত সম্পদ দুইটা নাম মনে রাখতে হবে, পুঞ্জীভূত অপচয় আর একটা কি অনাদায়ী পাওনা সঞ্চিতি, এই দুইটার নাম হলো বিপরীত সম্পদ, এই দুইটা কিন্তু আবার ক্রেডিট। সম্পদ যদি ডেবিট হয়, বিপরীত সম্পদ কি হবে, ক্রেডিট হবে। তাহলে পুঞ্জীভূত অপচয় আর একটার নাম কি অনাদায়ী পাওনা সঞ্চিতি বা কুঋণ সঞ্চিতি, এই দুইটা হলো কি বিপরীত সম্পদ, কুঋণ সঞ্চিতি, এই দুইটা ক্রেডিট। আর ব্যয় তো ডেবিট, বিপরীত ব্যয় কি হবে, ক্রেডিট হবে। বিপরীত ব্যয়ের উদাহরণ কি, ক্রয় ফেরত, ক্রয় ফেরত কি হবে, ক্রেডিট হবে। তাহলে দুইটা সম্পদ ব্যয় নরমাল ডেবিট, এগুলা বিপরীত হলে আবার কি হবে, ক্রেডিট হবে। আয় জানি আমরা কি হয়, ক্রেডিট, বিপরীত আয় আবার ডেবিট। যেমন কি বিক্রয় ফেরত, বিক্রয় ফেরত কি, বিক্রয় ফেরত ডেবিট জের, কিন্তু দায় তো জানি ক্রেডিট, আবার বিপরীত দায় কি, ডেবিট। সকল সঞ্চিতি কি হয়, সকল সঞ্চিতি ক্রেডিট, কিন্তু পাওনাদারে বাট্টা সঞ্চিতি কি হবে, একটাই মাত্র সঞ্চিতি, পাওনাদারে বাট্টা সঞ্চিতি, সেটা কি ডেবিট। আর মালিকানা সত্ত্বের উপাদান মূলত দুইটা, মালিকানা সত্ত্বকে সরাসরি হিট করে যদি মূলধন আনয়ন করে, তাহলে মূলধনটা কি হবে, মূলধন, অতিরিক্ত মূলধন কি হবে, মূলধন বা অতিরিক্ত মূলধন ক্রেডিট, মূলধন বা অতিরিক্ত মূলধন ক্রেডিট। কিন্তু বিপরীত মালিকানা সত্ত্ব আছে, সেটার নাম কি উত্তোলন। উত্তোলনের কারণে মালিকানা সত্ত্ব কমে। মালিক যদি কোম্পানিতে সরাসরি কোনো অবদান রাখে, সরাসরি কোনো ভূমিকা বা সম্পদ বিনিয়োগ করে, সেটা হবে মূলধন। মালিক যদি কোম্পানিতে সুযোগ সুবিধা নিয়ে নেয়, কোনো ধরনের সুবিধা মালিক নিয়ে নেয়, তাহলে হবে কি উত্তোলন। মূলধন যদি ডেবিট হয়, উত্তোলন কি হবে, ক্রেডিট হবে। আরো কি কাছে রাখতে হবে, বোঝা যাবে তো নাকি? যাদের আগ্রহ তারা দেখবা। তাহলে আমাদের রেওয়া মিল করার সময় কি কি লাগবে, সম্পদ ব্যয় ডেবিট, আয় দায় মালিকানা সত্ত্ব ক্রেডিট, আবার বিপরীত সম্পদ ক্রেডিট, বিপরীত ব্যয় ক্রেডিট, বিপরীত আয় ডেবিট, বিপরীত দায় ডেবিট, আর বিপরীত মালিকানা সত্ত্ব সেটাও ডেবিট। তো বিপরীত কোনগুলা মোটামুটি বলে দিলাম। এবার সম্পদের একটু লাইনগুলা দেখতে হবে, কোনগুলা সম্পদ, কোনগুলা ব্যয়, আয় দায় মালিকানা সত্ত্ব, এগুলো একটু দেখতে হবে। মূলত যারা জাবেদা পারবে তাদের জন্য রেওয়া মিল কোনো সমস্যাই হবে না। কতগুলা ক্রেডিট দফা আছে, একটা লাইনের মধ্যে সবগুলা ক্রেডিট দফা চলে আসে। মুর্শিদা দেবী ঋণ করে বসুর কুপোষণ খাবে, সমস্ত ব্যাংক ওভারটা ফেরত দিই। প্রত্যেকটা শব্দ যদি ভাঙি তাহলে কি হবে, এটার একটা ভিডিও দেওয়া আছে, এটা আমি ভিডিওটা দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে, যাদের দরকার দেখে দিবা, ওই জায়গায় সবগুলা ক্রেডিট পেয়ে যাবে। যেমন মুসিফা, এই মুতে কি হবে, মূলধন, মূলধন কি হয় ক্রেডিট। পাতে কি হয়, শীতে কি হয়, শীতে শিক্ষানবিশ, শীতে হলো শিক্ষানবিশ কি স্যালামি, শিক্ষানবিশ স্যালামি কি হবে, সেটাও ক্রেডিট। আর পাতে কি হয়, পাওনাদার, পাওনাদার কি হবে, ক্রেডিট হবে। অর্থাৎ প্রত্যেকটা লাইন থেকে কি হবে, অনেকগুলা ক্রেডিট দফা আসবে, সবগুলা কি হবে, ক্রেডিট হবে। মুর্শিদা দেবী ঋণ করে বসুর কুপ্রশংসা পেয়ে সমস্ত ব্যাংক ওভারড্রাফট ফেরত দিই। এবার আমাদের কি লাগবে, অবশ্যই একটু তোমাদের জানতেই হবে কোনগুলা সম্পদ, কোনগুলা আয়। যদি এটি একটু আইডিয়া রাখো, তাহলে অঙ্ক করাটা কি হবে, একবারে সহজ হবে। তারপর কিছু ভুলের কারণে রেওয়া মিলটা মিলে যায়, সেই নামগুলো একটু বলে রাখি। রেওয়া মিল হচ্ছে, যে ভুলের কারণে রেওয়া মিল মিলে যায়, সেই চারটা নাম মনে রাখো। এটি থেকে একটা এমসিকিউ অবশ্যই অবশ্যই থাকবে। এক নম্বরে হলো নীতিগত ভুল। কোন ভুল, নীতিগত ভুল। যেসব ভুলের কারণে রেওয়া মিল মিলে যায়, এক নম্বরে নীতিগত ভুল, দুই নম্বরে কি পরিপূরক ভুল, তিন নম্বরে হলো বেয়ে দাখিলার ভুল। কোন ভুল, 4 নাম্বার হলো লেখার ভুল।
এটা কেমন লেখার ভুল? যদি আমি 50,000 টাকা জিনিস কিনি, লিখবো কত? 5,000 টাকা। তাহলে ডেবিট পাশে কম লিখি, ক্রেডিট পাশে কম লিখি, তাহলে এই ভুলের নাম কি হবে? লেখার ভুল। এই ভুলের কারণে রেওয়া মিল মিলে যাবে, কিন্তু অঙ্ক ভুলটা থেকে যাবে। লিখবি তো, লিখতে হবে তো, লিখতে পারবে। হ্যাঁ, পরে কখন দেখবে? আচ্ছা, নীতিগত ভুল হলো মুনাফা জাতীয় ব্যয়কে মূলধন জাতীয় মনে করা, অথবা মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় মনে করা। মুনাফা জাতীয় ব্যয় কোনগুলো এটা আমরা আগে জানি, এটা চতুর্থ অধ্যায়ে বিস্তার আলোচনা আছে। মুনাফা জাতীয় ব্যয় হলো যে ব্যয়গুলা নিয়মিত সংগঠিত হবে, ছোট অঙ্কর হবে, বারবার সংগঠিত হবে। ব্যবসা পরিচালনা, দৈনন্দিন কার্যক্রম নির্বাহী যে সমস্ত ব্যয় সংগঠিত হয় সেগুলোর নাম হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। আর মূলধন জাতীয় ব্যয় মূলত সম্পদ অর্জনের জন্য যে ব্যয়টা সংগঠিত হয় সেটার নাম কি? মূলধন জাতীয় ব্যয়। তাহলে যদি আমরা যন্ত্রপাতি ক্রয় করি, লিখি ক্রয় হিসাব ডেবিট, তাহলে কি হবে? ক্রয় ডেবিট হবে ব্যয় হিসাবে, কিন্তু যন্ত্রপাতি ডেবিট হবে সম্পদ মনে করি। যন্ত্রপাতির পরে যদি শুধু ক্রয় লিখি, সেই ভুলটা হবে কোন ভুল? নীতিগত ভুল। আর একটা আছে পরিপূরক ভুল। পরিপূরক ভুলটা কি? ডেবিটে যত টাকা কমলে, কোনো একটা আইটেমে ক্রেডিটে ছিল কত টাকা? কোনো একটা আইটেমে ডেবিটে ছিল 50,000 টাকা, সেই ডেবিটে 50,000 টাকা যায়, কত লিখছি? 40,000 টাকা লিখছি। অন্য কোনো তো ভাই ক্রেডিটে ছিল কত টাকা? 80,000 টাকা, কিন্তু 80,000 টাকা কত লিখছি? 70,000 টাকা লিখছি। এতে কি হলো? ডেবিটে 10,000 টাকা কম, ক্রেডিটেও 10,000 টাকা কম, অঙ্কটা কিন্তু মিলে যাবে, ভুলটা কিন্তু থেকে যাবে। এই যে ভুলটা হলো দুই পাশে, এই ভুলের নাম কি? পরিপূরক ভুল। আর বেদাখিলা ভুলের নাম কি? সমজাতীয় লেনদেনে এক নামের জায়গায় অন্য নাম বসায় দেওয়ার নাম কি? বেদাখিলার ভুল। সমজাতীয় লেনদেনে এক নামের জায়গায় অন্য নাম বসায় দেওয়ার নাম কি? বেদাখিলার ভুল। যেমন করিম থেকে টাকা পাইলাম, লিখলাম কার নাম? রহিমের নাম। বেতন ডেবিট, ভাড়াও ডেবিট, বেতনের পরিবর্তে ভাড়া লেখা হলো, এই ভুলের নাম কি? বেদাখিলার ভুল। এক নামের জায়গায় অন্য নাম বসানো, সমজাতীয় হবে আবার, শর্ত এটা মনে রাখতে হবে। আর পণ্য ক্রয় 50,000, লিখলাম কত? 5,000, শূন্য একটা করে কম দিছি, সেই ভুলের নাম কি? লেখার ভুল। এই সমস্ত ভুলের কারণে রেওয়া মিলটা মিলে যাবে, কিন্তু ভুল কি থাকবে। এবার আসি এমসিকিউতে, যে একটা ভুল হবে এমসিকিউতে, এরপর আমি মূল অঙ্কে যাচ্ছি। আবার অঙ্ক কি কি আসবে সেই মডেলটাও দিয়ে দিব। ধৈর্য ধারণ করে সবটুকু ভিডিও দেখলে কাজে লাগবে। র্যান্ডমলি হয়তো আসতে, যেটা আগে আসার কথা সেটা পরে, যেটা পরে আসার কথা আগে আসছে। র্যান্ডমলি হলো যদি রেওয়া মিলে একটা যে পাশে টাকা 800 টাকা এক পাশে বসানোর কথা, 800 টাকা যে পাশে বসানোর কথা সেই পাশে যদি না বসাই, বলা হবে কি যে রেওয়া মিলে পার্থক্য কত, দুই পাশে পার্থক্য কত, তখন কত হবে পার্থক্য? 800 টাকায় হবে। ভালো কথা। যদি রেওয়া মিলে 750 টাকা বসানোর কথা ছিল, কিন্তু বসাইলাম কি করে? এই সামনের দুইটা ডিজিট উল্টাপাল্টা হয়ে গেছে। 550 টাকাটা কি হলো? 5 আসলো সামনে, 7 গুলো পরে, তাহলে কি হলো? আর সহজটা আগে শেষ করি। রেওয়া মিলে ডেবিট যে কোনো এক পাশে টাকা বসানোর কথা ছিল 800, আমি 8 টাকাটা টোটালি বসাইনি, তাহলে পার্থক্য হবে 800 টাকা। যে পাশে 800 টাকা বসানোর কথা সেটা বসালি কোন পাশে? উল্টা পাশে বসাইছি, তাহলে পার্থক্য হবে কত? দ্বিগুণ পার্থক্য হবে। তখন রেওয়া মিলে ডিফারেন্স হবে কত? 1600 টাকা। যে পাশে টাকা বসানোর কথা উল্টা পাশে বসালে কি হবে? পার্থক্য হবে দ্বিগুণ। এই আরেকটা এমসিকিউ। আরেকটা ছিল এইমাত্র যেটা দিলাম, যে সামনের দুইটা ডিজিট কি হয়ে গেল? চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হয়ে যাওয়ার পরে রেওয়া মিলে পার্থক্য কত? ছিল 750, সামনে দুইটা ডিজিট চেঞ্জ হয়েছে, তার মানে কি হলো? হয়ে গেল কতটা? 570 টাকা। তাহলে পার্থক্য কত? যে পাশে বসানোর কথা সেই পাশে বসাইছি, বাট ডিজিট দুইটা সামনেটা উল্টাই দিছি, তাহলে 570 টাকা যদি মাইনাস করি, ডিফারেন্স কত হবে? এটা কত? 100 কয় টাকা? 180 টাকা হবে পার্থক্য। মনে থাকবে? যে পাশে বসানোর কথা সেই পাশে বসাইছি, বাট সামনের দুইটা ডিজিট কি হয়ে গেল? পরিবর্তন হয়ে গেছে। তাহলে এই দুইটা পার্থক্য ডিফারেন্স করলে যে টাকাটা হবে, বলবে রেওয়া মিলে পার্থক্য কত হবে? তখন এই দুইটার বিয়োগফল। এবার প্রশ্ন আরেকটা, সেটা হলো কি? রেওয়া মিলে যে পাশে 750 টাকা বসানোর কথা সেই পাশে না বসায় বসাইছি কোন পাশে? উল্টা পাশে। তারপরে ডিজিট দুইটা কি হয়ে গেল? ডিজিট দুইটা চেঞ্জ হয়ে গেছে, উল্টা পাশে নিয়ে বসাইছি, তাহলে পার্থক্য হবে কত? এই দুইটা যোগফল। এই দুইটা যোগফল কত? 0, 7 5 12 2, হাতে কত? 1, 5 7 12 আর 1 কত? 13। তাহলে পার্থক্য কত হবে? 1320 টাকা। এই যে টাকার অঙ্কে পার্থক্য কয়টা? টাকার অঙ্কে পার্থক্য দিলাম 4টা নিয়ে। যে পাশে টাকা বসানোর কথা উল্টা পাশে বসাইছি, পার্থক্য হবে ওই টাকাটা। যে পাশে টাকা বসানোর কথা বসাইছি, আর না, যে পাশে টাকা বসানোর কথা বসাই নাই,
তাহলে পার্থক্য হবে ওই টাকাটা। যে পাশে টাকা বসানোর কথা বসাইছি উল্টা পাশে, তাহলে পার্থক্য হবে দ্বিগুণ। যে পাশে টাকা বসানোর কথা সেই পাশে বসাইলাম, বাট সামনে দুইটা ডিজিট কি করে দিলাম, চেঞ্জ করে দিলাম। ছিল 750 টাকা, সামনে দুইটা ডিজিট রিপ্লেস করার কারণে পার্থক্য হইলো কত, 570 টাকা। তখন বলবে এই দুইটার রেওয়া মিলে পার্থক্য কত, তখন এই দুইটার বিয়োগফল, আসলটা এবং পরেরটা সংখ্যাটার কি বিয়োগফল। এবার সেম প্রশ্ন, যে সামনে দুইটা ডিজিট উল্টা বসছে, আগেরটা পরে গেছে পরেরটা আগে গেছে, বাট কি হয়ে গেল, উল্টা পাশে নিয়ে বসাইছি। এটা ডেবিটে হইতে পারে ক্রেডিটে হইতে পারে, কিন্তু অন্য সাইডে বসাইছি, তাহলে পার্থক্য হবে এই দুইটা যোগফল। মনে থাকবো? আশা করি এই পর্যন্ত ক্লিয়ার হবে। আমরা রেওয়া মিলে যাবো, রেওয়া মিলে কি ধরনের প্রশ্ন আসে সেই আইডিয়াটাও দিয়ে দেয়, যেহেতু বলছি একদিনে এই ক্লাসটা শেষ করার পরে রেওয়া মিল থেকে এমসিকিউ যা যা আছে সবই ক্লিয়ার হবে। প্রথম প্রশ্ন ছিল রেওয়া মিলে কি আসতে পারে, ক নম্বর উপযোগী যে প্রশ্নগুলো হয়, প্রথমেই প্রশ্ন আসতে পারে রেওয়া মিলে যেসব দফা আসে না, এটা কমন এক প্রশ্ন। রেওয়া মিলে যেসব দফা আসে না, কোন কোন দফা আসে না, এটা অধিকাংশ এটা থাকার সম্ভাবনা। রেওয়া মিলে যেসব দফা কি হবে না, আসে না, তাদের পরিমাণ নির্ণয় করো। মনে থাকবো? কি প্রশ্ন করা হলো, রেওয়া মিলে যেসব দফা আসে না তাদের পরিমাণ নির্ণয় করে, এটা 90% সম্ভাবনা আসবে পরীক্ষায়। তাহলে আসে না কি কি একবারে বলে দেই। এটা আরেকটা কমন প্রশ্ন, সেটা হলো কি, সমন্বিত ক্রয় বের করো। কি বের করো, সমন্বিত ক্রয়ের পরিমাণ নির্ণয় করো, এটা আসতে পারে। সমন্বিত ক্রয়টা বের করা একদম সিম্পল জিনিস। সমন্বিত ক্রয় সমান কি হবে, প্রারম্ভিক মজুত পণ্য। কোন মজুত পণ্য, প্রারম্ভিক মজুত পণ্য প্লাস নিট ক্রয়। নিট ক্রয় বলতে কি বোঝায়, ক্রয় প্লাস ক্রয় ফেরত। আমি যদি নিট ক্রয় লিখি তাহলে ক্রয় মাইনাস ক্রয় ফেরত একসাথে বোঝাচ্ছি। আমি যদি আলাদা আলাদা লিখি, যে ক্রয় লিখলাম, ক্রয় বলতে যে ক্রয়টা দেওয়া আছে সেটা, আর যদি অঙ্কের মধ্যে কি থাকে, ক্রয় ফেরত থাকে, সেটা কি করতে হবে, বাদ দিতে হবে। তারপরে কি যে বাদ যাবে, এই যে মাইনাসটা করলাম, এটার নাম কি, মূলত নিট ক্রয়। এই জায়গায় নিট ক্রয় লিখতে হবে। নিট ক্রয় বলতে ক্রয় মাইনাস ক্রয় ফেরত কি বোঝাচ্ছি। আর সবার শেষে মাইনাস করবো কারে, সমাপনী মজুত পণ্য। এই সমাপনী মজুত পণ্য বাদ দিলে যে টাকাটা হবে সেটার নাম কি, সমন্বিত ক্রয়। আমি যদি মনে করি প্রারম্ভিক মজুত পণ্য কত টাকা, 50,000 টাকা, পণ্য কিনলাম কত টাকা, 1,00,000 টাকা, ক্রয় ফেরত কত দিলাম, 20,000 টাকা। 20,000 টাকা না, 2,000 টাকা দিলাম, টাকা একটা ইচ্ছা মতন দিলেই হয়েছে। আর সমাপনী মজুত পণ্য প্রশ্ন তো থাকবেই। আমি ধরলাম আমার কোম্পানিতে রয়ে গেছে কত টাকার পণ্য, 40,000 টাকার স্টক রয়ে গেছে, তাহলে ফাইনালি কত হলো, 1.5 লাখ টাকা, আর ওদিকে 42,000 টাকা বাদ দিলে আমাদের উত্তর কত আসতেছে, 1,00,000 কয় টাকা, 1,08,000 টাকা। এটা হলো সমাপনী মজুত পণ্য। মনে থাকবো, 1,08,000 টাকা কি, সমাপনী মজুত পণ্য না, সমন্বিত ক্রয়। ভুল বলি কেন, 1,08,000 টাকা হলো কি, সমন্বিত ক্রয়। এবারে রেওয়া মিলে যেসব দফা আসে না, এই যে আমরা এটা আগে দিছি কি জন্য, এই যে মজুত পণ্য এবং ক্রয় আসছে, এই যে মজুত পণ্য এবং ক্রয় যে টাকাটা, এই যে 1.5 লাখ টাকা থেকে তো 40,000 টাকা মজুত পণ্য রয়ে গেছে। যেসব দফা রেওয়া মিলে আসে না, সমাপনী মজুত পণ্য রেওয়া মিলে আসে না। কারণ কি, এই যে 40,000 টাকা বাদ দিলাম, 40,000 টাকা বাদ দিই নাই, কার থেকে বাদ দিছি, এই যে প্রারম্ভিক এবং ক্রয় দুইটা টাকার মধ্যেই তো আছে। এই 40,000 টাকা কোন জায়গার টাকা, আমরা কিন্তু রেওয়া মিলে কি লিখি, প্রারম্ভিক মজুত পণ্য লিখি এবং ক্রয়ও লিখি। এই যে ক্রয় এবং প্রারম্ভিক মজুত পণ্য লিখলাম, এর মধ্যে কি সমাপনী মজুত পণ্যের টাকাটা আছে না নাই, আছে না নাই। এই যে 1.5 লাখ থেকে 40,000 রয়ে গেল না, সেটাই তো সমাপনী হলো। তাইলে অলরেডি ক্রয় এবং প্রারম্ভিক মজুত পণ্যের মধ্যে সমাপনী মজুত পণ্য আছে। এই জন্য আমরা নর্মালি কি বলি, সমাপনী মজুত পণ্য রেওয়া মিলে আসে না। যখন আবার সমন্বিত ক্রয় দেওয়া থাকবে, কি থাকবে, 1,08,000 টাকা আছে, তখন আবার সমাপনীটা আসে। কারণ কি, এই সমন্বিত ক্রয়ের মধ্যে কি 40,000 টাকা আছে না বাদ দিছি, এই জন্য সমন্বিত ক্রয় যখন লেখা হয় তখন কি হয়, সমাপনী মজুত পণ্য রেওয়া মিলে আসে। এই তিনটা বিষয় আমি লিখে দিব, যেসব দফা রেওয়া মিলে আসে না সেটা লিখতেছি। এবার কি কি আসে না, 1 নম্বরে সকল প্রারম্ভিক আসে না। কি আসে না, সকল প্রারম্ভিক। প্রারম্ভিক বলতে কি বোঝায়, এক এক তারিখ। যেমন কি হইতে পারে, এক এক যে কোনো সাল হইতে পারে। নর্মাল এখন 25 সাল 24 সাল একটা থাকবে, এত পুরাতন সাল দিবে না, বই যেহেতু আপডেট করা হয়েছে এত পুরাতন সাল থাকবে না। সকল প্রারম্ভিক, প্রারম্ভিক মানে কি, 1/1/2025 হইতে পারে, 24 হইতে পারে, যে কোনো একটা হইতে পারে। আবার এই জায়গায় প্রশ্ন আরেকটা আসতেও পারে, ধরো যে অঙ্কটা শেষ হয়েছে কোন মাসে,
যে অঙ্কটা শেষ হয়েছে কবে? 30শে জুন 6 2000 কত 24 বা 25 যাই হোক শেষ, এটা কোন তারিখ? শেষ তারিখ মনে রাখতে হবে কিন্তু। কি বলছি? 30/6/2024 25 যে কোনো সাল হোক, শেষ হয়েছে এটা। সেই অঙ্কের প্রারম্ভিকটা কত থাকবে জানো? 1/7/2000 কত, যদি 25 হয় তাহলে এটা কত হবে? 2024। এটা কোন তারিখ? এটা কিন্তু প্রারম্ভিক, মনে রাখতে হবে। এটা কোন তারিখ? প্রারম্ভিক। অঙ্ক কিন্তু 2 মডেলে হয় নরমালি। কয় মডেলে? জানুয়ারি থেকে ডিসেম্বর একটা শেষ হয়, যে অঙ্ক ডিসেম্বর শেষ হবে সেটা প্রারম্ভিক হলো 1/1/2025। মনে করো 25 সাল ধরে আমি কাজ করতেছি। আর একটা অঙ্ক শেষ হলো কবে? 30/6/2025। 2025 সালে জুন মাসে অঙ্ক শেষ। সেই অঙ্ক শুরু হয়েছিল কবে? 1/7/2024 শুরু হয়েছে। সেই অঙ্কের ক্ষেত্রে প্রারম্ভিক বলতে কোনটাকে বোঝাবে? 1/7/2024 কে বোঝাবে। মনে থাকবে? এটা অতিরিক্ত একটু বলে দিলাম, সকল প্রারম্ভিক ক্রিয়া মিলে আসে না। সকল প্রারম্ভিক ক্রিয়া মিলে কি হয় না? সকল প্রারম্ভিক ক্রিয়া মিলে আসে না। একটা পাইলাম। এখন এই সকল প্রারম্ভিক বলতে কারা বোঝায়? নামগুলোও দিয়ে দেই, এর বাইরে তো থাকবে না নরমালি। কি থাকবে? এই সকল প্রারম্ভিক বললাম কি? নগদ তহবিল থাকতে পারে। কি থাকতে পারে? নগদ তহবিল থাকবে, অথবা কি থাকতে পারে? ব্যাংক জমা থাকতে পারে, অথবা কি থাকতে পারে? ব্যাংক জমা অতিরিক্ত থাকতে পারে। এরপরে কি থাকতে পারে? দেনাদার থাকতে পারে। তারপরে কি থাকতে পারে? পাওনাদার থাকতে পারে। তারপরে কি থাকতে পারে? প্রারম্ভিক যেগুলো আসে না, প্রাপ্য বিল থাকতে পারে। প্রাপ্য বিল থাকতে পারে, অর্থাৎ 1 তারিখে যা যা থাকবে কি থাকতে পারে? প্রদেয় বিল থাকতে পারে। এই সমস্ত 1 তারিখের বিষয়গুলো ক্রিয়া মিলে আসবে না। হয়তো প্রারম্ভিক লেখা থাকতে পারে, অথবা ব্র্যাকেটে তারিখ থাকবে। মনে থাকবো? সকল প্রারম্ভিক ক্রিয়া মিলে আসে না। এরপরে কি ছিল? সকল প্রারম্ভিক তো আসে না, তবে প্রশ্ন আছে, তবে কি আসে? তবে প্রারম্ভিক মজুত পণ্য রেওয়া মিলে আসে। কি আসে? প্রারম্ভিক মজুত পণ্য। আচ্ছা, প্রারম্ভিক মজুত পণ্য কি হয়? এটা কিন্তু আসে। মনে থাকবো? সকল প্রারম্ভিক আসে না, তবে প্রারম্ভিক মজুত পণ্য আসে। এটা মনে থাকবে তো? এবার লিখতে পারে কি? সকল সমাপনী রেওয়া মিলে, আরে সকল কাটলাম কেন? সকল কি? প্রারম্ভিকের জায়গায় কি দিব? সমাপনী। সকল সমাপনী, সকল সমাপনী রেওয়া মিলে আসে। সকল সমাপনী রেওয়া মিলে আসে। তো আসে না কোনটা? সমাপনী বলতে কি বোঝাচ্ছে ওই জায়গায়? 31/12 এটা কি হবে তখন? আসে হবে। তো আসে না কোনটা? সমাপনী এই সমস্ত বিষয়গুলো থাকতে পারে। নগদ তহবিল, ব্যাংক জমা অতিরিক্ত, দেনাদার, পাওনাদার, প্রাপ্য বিল, প্রদেয় বিল সবগুলাই থাকবে। এই সবগুলাই তখন রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে। তো হবে না কোনটা? সকল সমাপনী রেওয়া মিলে আসে, তবে কি? তবে সমাপনী মজুত পণ্য রেওয়া মিলে আসে না। কোনটা আসে না? সমাপনী মজুত পণ্য আসে না। তো যদি বলে আসে না কোনটা হবে? এটা হবে সমাপনী মজুত পণ্যটা। 2 নাম্বার আইটেম। 3 নাম্বার কি ছিল? যখন কি থাকবে? যখন সমন্বিত ক্রয়। কোন ক্রয়? সমন্বিত ক্রয় অথবা বিক্রিত পণ্যের ব্যয়। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া থাকবে, তখন কি হবে? সমাপনী আসবে। সমাপনী মূল পণ্য কি হবে? সমাপনী, সমাপনী মজুত পণ্য আসবে। প্রারম্ভিক মজুত পণ্য কি হবে না? আসবে না। এটা খাতায় লেখো, তাড়াতাড়ি লেখো। এটা আগ্রহ সহকারে লিখতে, তাড়াতাড়ি লেখো। এটা যখন সমন্বিত ক্রয় দেওয়া, লিখো না কেন? সমন্বিত ক্রয় অথবা বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া থাকবে, সমাপনী মজুত পণ্য, সমাপনী মজুত পণ্য কি হবে? আসবে। প্রারম্ভিক মজুত পণ্য আসবে না। লেখো তাড়াতাড়ি, সময় দিলাম।
তাহলে আমাদের আলোচনা যে চলতেছিল কোন পর্যায়ে, আগ্রহীরা সবটুকু সময় দিয়ে দেখতে হবে। আসবা দেখবা লাভ দিবে এটার নাম তো হবে না। সবটুকু ভিডিও দেখলে অবশ্যই কিছু উপকার হবে এবং ভালো কিছু করতে পারবা। লেখা হয়েছে কতদূর লিখছো? তারপরে এই যে ক নাম্বার উপযোগী যে প্রশ্নগুলো আসতে পারে সেটাও একটু নাম দিয়ে দিই। সেটির নাম কি হলো? আসতে পারি নর্মালি এই বিষয়গুলো থেকে আসে বেশি। অস্পর্শনীয় সম্পদ আসতে পারে অনেক সময়। অস্পর্শনীয় সম্পদ, যে সমস্ত সম্পদ দেখা যায় না, যে সমস্ত সম্পদ দেখা যায় না কিন্তু এগুলোর কারণে কোম্পানি সুবিধা গ্রহণ করে, যার কারণে তাদেরকে সম্পদ বলা হয়। মুনাফা অর্জন করতে পারে কিন্তু এটি দেখা যাবে না, ধরা যাবে না, ছোঁয়া যাবে না। কয়েকটা নাম লিখে দিই, যেমন 1 নম্বরে কি আছে? ট্রেডমার্ক। তারপরে সুনাম। হ্যাঁ, কোনটা? যখন সমন্বিত ক্রয় বা বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া থাকবে, সমাপনী মজুত পণ্য আসবেই, প্রারম্ভিক মজুত পণ্য আসবে না, এটা লিখতে হবে। সুনাম, ট্রেডমার্ক, শেয়ার অবহার, ঋণপত্রেরও বাট্টা বা ব্যবহার থাকতে পারে। আশা করি হ্যাঁ লিখে রাখতে পারো। অস্পর্শনীয় সম্পদ কোনগুলো সেটি আসতে পারে। মূলত রেওয়া মিলটা যদি পারো তাহলে এর ভিতরে যে প্রশ্নগুলো আছে সবগুলাই পারবা। এবার রেওয়া মিল তৈরি করা তো অবশ্যই থাকবে, এটা তো সন্দেহ নাই কোনোভাবেই। রেওয়া মিল একটা অবশ্যই থাকবে, রেওয়া মিল তৈরি করো। এই প্রশ্নটা মনে করো তোমরা পাইছো 100% 100, এটা কোনো মিস হবে না। এটা হতেও আসতে পারে, গ নম্বরেও আসতে পারে। গ নম্বরে অন্য প্রশ্ন হইতে পারে, কি হইতে পারে? মুনাফা জাতীয় ব্যয় বের করো একটা। একসাথে মুনাফা জাতীয় মূলধন জাতীয় ব্যয় বলতে পারে। মূলধন জাতীয় ব্যয় বলতে সম্পদ যেগুলো আছে সেগুলো যোগ করে দিলে মূলধন জাতীয় ব্যয়টা হয়ে যাবে। একটা প্রশ্ন গেল। মূলধন জাতীয় মুনাফা জাতীয় ব্যয় অথবা মুনাফা জাতীয় মূলধন জাতীয় আয় একসাথে আসতে পারে। মুনাফা জাতীয় আয়, মুনাফা জাতীয় আয় আসতে পারে, সাথে এই ক নম্বরে আরেকটা আসতে পারে মূলধন জাতীয় প্রাপ্তি। খুব কম সম্ভাবনা, যদিও আসে মূলধন জাতীয় প্রাপ্তি। মূলধন জাতীয় প্রাপ্তি কোনগুলো হবে? সম্পদ বিক্রির টাকা যদি হয় সেটা তো থাকবে না, অর্থাৎ ঋণ এবং মূলধন। ঋণ, মূলধন, মূলধন জাতীয় প্রাপ্তি। মুনাফা জাতীয় আয়, মুনাফা জাতীয় ব্যয়, আরেকটা আসতে পারে, এর বাইরে প্রশ্ন আসার সম্ভাবনা একেবারেই কম, তোমরা পাইবে না খুঁজা। সারা বই খুঁজলে, বিভিন্ন বোর্ড কোয়েশ্চেন খুঁজলে, টেস্ট পেপার খুঁজলে এর বাইরে প্রশ্ন থাকবে না। আরেকটা প্রশ্ন হলো চলতি সম্পদ ও চলতি দায়। চলতি সম্পদ ও কি? চলতি দায়। চলতি সম্পদ ও চলতি দায়, এই দুইটা যদি বিয়োগফল করে দেই সেটার নাম কি? কার্যকরী মূলধন। হ্যাঁ, চলতি সম্পদ ও চলতি সম্পদ বলি নাই। হ্যাঁ, ঠিক আছে, কারেকশন দিলাম, ধন্যবাদ তোমারে। চলতি সম্পদ ও চলতি দায়ের পরিমাণ নির্ণয় করো। অথবা আসবো কি? কার্যকরী মূলধন। কোন মূলধন? কার্যকরী মূলধনের আরেক নাম কি? চলতি মূলধন। কার্যকরী মূলধনের আরেক নাম কি? চলতি মূলধন। চলতি মূলধন, কার্যকরী মূলধনটা কি? চলতি সম্পদ থেকে কি বাদ দিতে হবে? চলতি সম্পদ থেকে চলতি দায় বাদ দিতে হবে। চলতি সম্পদ থেকে কি বাদ দিতে হবে? চলতি দায় বাদ দিলে কি হয়ে যাবে? কার্যকরী মূলধন। আশা করি এই হলো প্রশ্নের মডেল। আরেকটু সময় দিয়ে অনেকে লিখতাম, তো সময়টা দেই নাই। এবার আমরা মূল আলোচনা চাইলেও চলে আসতে পারি। যারা একবারে কাঁচা, একেবারেই কম পড়ো, তাদের জন্য আরো একটু পড়াশোনা করতে হবে। তোমাদের জন্য আগে থেকে ধারাবাহিক শুরু করব।
আমি সামনে ধারাবাহিকভাবে শুরু করব, এটা কিন্তু মাঝ রাস্তায় দিয়ে শুরু করলাম, নর্মালি এটা নিয়ম না। যারা দশম শ্রেণী আছে তারা তো আশা করি বেসিক গুলা পারো, যাদের বেসিক দুর্বল, বেসিক পারো না, তারা আমার কমেন্ট বক্সে জানাইবা তাদের জন্য কি কি কোন কোন অধ্যায়ে ক্লাস দরকার। যেহেতু সামনে তোমাদের পরীক্ষা চলে আসছে, উদাহরণের একটা অঙ্ক আছে, এটা করে দেখাবো, আমি বলে যাব, আমি আর লিখতে যাব না এখন। তবে তোমাদের প্রথম দিন যেহেতু গড়ের মডেলটা অবশ্যই তোমাদের দেখানো উচিত, কিভাবে করবা। অনেকে তো সেটাও জানো না গড়টা কিভাবে করতে হবে। কোম্পানির নাম লিখবে সবার উপরে। এই কোম্পানির নাম হলো মেসার্স মুক্তা ট্রেডার্স। মেসার্স কি? মেসার্স মুক্তা ট্রেডার্স। মেসার্স মুক্তা ট্রেডার্স কোম্পানির নাম লিখবে সবার উপরে। তার হবে কি হবে? রেও মিল হবে। রেও মিলটা হবে কবে? বছরের শেষ দিন। কোন মাসের শেষ দিন? যে অঙ্ক শুরু হলো গত বছরের জুলাই মাসে, সেটা শেষ হবে 30শে জুন। যে অঙ্ক শুরু হয়েছে জানুয়ারি মাসের 1 তারিখ, সেটা হবে 31 ডিসেম্বর। তো আমরা তারিখ লিখবো কত? আবার মার্চ টু এপ্রিলে অঙ্ক হইতে পারে, এপ্রিলের 1 তারিখ শুরু হলে 31শে মার্চে শেষ হবে। তিনটা মডেল থাকতে পারে। তো আমরা নর্মালি যেটা পাই, বেশি পাই সচরাচর, যেমন কি 31 কি লিখবো? 31 ডিসেম্বর 2000 কত সাল? 25 সাল। এভাবে টান দিব। প্রথমে কি হবে? ক্রমিক নং। তারপরে কি হবে? হিসাবের নাম বা শিরোনাম যেটাই বলো লিখতে পারো। হিসাবের শিরোনামের পরে কি হবে? হিসাবের শিরোনামের পরে হবে কোন পৃষ্ঠা? 55 পৃষ্ঠা। তারপরে কি হবে? ডেবিট টাকা এবং ডেবিট টাকা, ক্রেডিট টাকা দেখা যায়। শেষের দুটা কি হবে? ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা। আর একটু ঘুরাই দিতে হবে, এই তো হয়ে গেছে। ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা। ক্রমিক নম্বর 1 2 3 এমনি ইচ্ছা মতন র্যান্ডমলি বসাও। ক্রমিক নম্বর কটা একটু পিছিয়ে দাও। তারপরে কি করবা? নামগুলা ধারাবাহিকভাবে লিখতে থাকবা। যেমন কি আছে, আমি শুধু ডিজাইনটা দেখাচ্ছি। মূলধন আছে, মজুদ পণ্য, তবে কি আছে? মজুদ পণ্য আছে। ব্র্যাকেটে কি বলছে? 1 1 2000 কত? 25। এটা কোন মজুদ? 1 1 2025। এটা কোন মজুদ? বিক্রয়, প্রারম্ভিক মজুদ। এটা হলো 137 পৃষ্ঠা। গ্যাস ও পানি, কি মনে হয় গ্যাস পানি কি হবে? ভূমি ও দালান কোটা, এগুলা কি? সম্পদ এবং ব্যয়ের দিকে যাচ্ছে। তারপরে আছে মজুরি খরচ। তারপরে আছে প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব নিয়ে কয়েকটা নাম লেখা আছে, লিখে দিব, প্রাপ্য হিসাব। তারপরে আছে কমিশন। এই যে মনে রাখতে হবে, একটা আইটেম আসছে। এই যে কমিশন আসলো, প্রাপ্ত না প্রদত্ত কোনোটাই লেখা নাই। এই কমিশনকে আমার কি মনে করতে হবে? অবশ্যই প্রদত্ত মনে করতে হবে, যদিও প্রাপ্ত প্রদত্ত কোনোটা বলা নাই। এরপরে কি আছে? যন্ত্রপাতি। যন্ত্রপাতি কি? সম্পদ। চাইলে তোমরা বারবার নাম এবং টাকা একসাথে দেখে ঝামেলা পড়বা। তো নামগুলো আগে লিখে শেষ করো টানা, সবগুলো নাম শেষে হলে তারপরে বরাবর টাকা বসাই দিবা, কোন ঘরে কোন টাকা যাবে বসাই দিবা। যেমন মূলধনটা কি হবে? ক্রেডিট। আমি একটু ব্যাখ্যা করে পড়াবো, বললে সুবিধা কি, একটা অঙ্ক পারলে সবগুলা পারবা এবং ব্যাখ্যা সহ শিখতে পারবা। মূলধন হলো মালিকানা সত্ত্বের অংশ। আমরা তো আগেই বলছিলাম মালিকানা সত্ত্ব ক্রেডিট, মূলধন হলে কি হয়? ক্রেডিট হয়। মজুত পণ্য ডেবিট হয়, একটু আগেই বলছি, এটা ব্যয় মনে করে ডেবিট করা হয়। বিক্রয় আয় হয়, সেজন্য ক্রেডিট। গ্যাস পানি এটা ব্যয় এবং ডেবিট। ভূমি ও দালান কোটা সম্পদ এবং ডেবিট। মজুরি খরচ ব্যয় এবং ডেবিট। প্রাপ্য হিসাব সম্পদ এবং ডেবিট। কমিশন প্রাপ্ত প্রদত্ত কোনোটাই বলা নাই, সেটা কি মনে করতে হবে? ডেবিট মনে করে লিখতে হবে। ক্রেডিট প্রাপ্ত মনে করা যাবে না, প্রদত্ত মনে করতে হবে। আর পরিবহন খরচ, যন্ত্রপাতি সম্পদ এবং ডেবিট। পরিবহন খরচ, খরচ তো ডেবিট হয়, সকল খরচ কি হবে? ডেবিট হবে। এইভাবে নামগুলা লেখার পরে টাকা কি করো? ধারাবাহিক দেখে দেখে বসাইতে শুরু করবো। মূলধনের টাকাটা কত? মূলধনের টাকা হলো 60,000 টাকা। তো মূলধন ক্রেডিটে বসাও।
এরপর যতগুলা পাইছি মজুত পণ্যটা কি ডেবিট, কত টাকা? 16,400 টাকা, ডেবিটে বসাও। তারপরে বিক্রয় 81,000 কত টাকা? 200 টাকা, 81,200 টাকা। তারপরে হলো গ্যাস পানি 840 টাকা, গ্যাস পানি বরাবর 840 টাকা বসা। দালান কোটা 20,000 টাকা, ডেবিটে বসা 20,000 টাকা। তারপরে মজুরি আছে কত টাকা? মজুরি আছে 18,490 টাকা, 18,490 টাকা, এটা ডেবিট এবং খরচ 490 টাকা। তারপরে ছিল প্রাপ্য হিসাব 35,800 টাকা, প্রাপ্য হিসাব কত? 35,800 টাকা। কমিশন প্রাপ্ত প্রদত্ত কোনোটা বলা নাই, না থাকলেও কি মনে করতে হবে? প্রদত্ত মনে করে ডেবিট পাশে লিখতে হবে। তারপরে ছিল যন্ত্রপাতি 10,270 টাকা, এটাও কি হবে? ডেবিট। আমি আর সবগুলা লিখতেছি না, এই মডেলে লিখে দুই পাশে যোগ করে দিবা। যদি কোনো পাশে যোগফল না মিলে, যে পাশে যোগফলটা বেশি হবে এটা দুই পাশে বসায় দিবা, যে পাশে টাকা কম হবে সেই পাশের নাম কি হবে? অনিশ্চিত হিসাব। মনে থাকবে? যদি অঙ্কে মূলধন না থাকে এবং ক্রেডিট পাশে শর্ট পড়ে সেটার নাম কি দিব? মূলধন হিসাব। মনে থাকবে? নর্মালি এবার ডেবিট ক্রেডিট দুই পাশে যোগ করলে অঙ্ক যদি মিলে যায় তাহলে কিন্তু আমার অঙ্কটা। কে কি কমেন্টস করলা বুঝতে পারি না, কিন্তু এই লাইভে দেখলে লাইভে কমেন্টস করো, আমি তো এটা দেখি নাই, মাত্র একবার আসছিল, দেখতে পারি নাই। আচ্ছা, তাহলে আমাদের পরিবহন করা ডেবিট, উত্তোলন বিপরীত মালিকানা সত্ত্ব সেজন্য ডেবিট, এটা শুরুতে আলোচনা করছি। উত্তোলন বিপরীত মালিকানা সত্ত্ব সেটাও কি হবে? ডেবিট। এভাবে ধরলে কি দেখতে পারো কিনা, তাহলে আর সহজ হয়। এমনি তৈরি, হ্যাঁ দেখা যায়। এই যে পাওয়া গেছে। উত্তোলন কি হবে? উত্তোলন ডেবিট, বিপরীত মালিকানা সত্ত্ব। ব্যবসায় খরচ ডেবিট, খরচ মানে তো ডেবিট। নগদ তো হবে, যেহেতু প্রারম্ভিক সমাপনী লেখা নাই তাহলে এটা প্রারম্ভিক সমাপনী মনে করবো এবং এটা ডেবিট। ব্যাংক জমা ডেবিট, সম্পদ নগদ তহবিল সম্পদ সেজন্য ডেবিট। ক্রয় ব্যয় সেজন্য ডেবিট, কর ও বিকর ব্যয় সেজন্য ডেবিট। আসবাবপত্র সম্পদ ডেবিট, প্রাপ্য বিল সম্পদ ডেবিট। এই যে ব্যাংক জমা 1/1/2025 এটা কি হবে? 1/1/2025 এটা কি হবে? মাইর খাবা কিন্তু, এটা আসবে না তাহলে। আর মজুত পণ্য 31/12/25 এটা কি হবে? আসবে না। ভেরি গুড, দুইটা শিখে গেলা। প্রারম্ভিক সম্পদ আসে না, সমাপনী মজুত পণ্য আসে না। এবার আসি অপচয়, খরচ সেজন্য ডেবিট। প্রাপ্ত ভাড়া, ভাড়া প্রাপ্তি এটা ক্রেডিট, আয়। বেতন খরচ ডেবিট, বিমা সালামি ডেবিট, খরচ। আন্তঃফেরত, আন্তঃফেরতের আরেক নাম কি? বিক্রয় ফেরত। আন্তঃফেরতের আরেক নাম কি? বিক্রয় ফেরত, ডেবিট। এবং এটা বিপরীত আয়। প্রদেয় বিল দায় সেজন্য ক্রেডিট, প্রদেয় হিসাব পাওনাদার দায় সেজন্য ক্রেডিট। বই ফেরতের আরেক নাম ক্রয় ফেরত, সেটাও কি হবে? ক্রেডিট হবে, বিপরীত ব্যয় সেই জন্য। ব্যাংক চার্জ খরচ ডেবিট, বার্তা প্রাপ্তি আয় ক্রেডিট। আশা করি সবগুলা কমপ্লিট হয়ে গেল। এভাবে একটা অঙ্ক হয়ে গেল। এটি পারার পরে শিক্ষানবিশ সেলামি হলো ক্রেডিট এবং আয়, শিক্ষানবিশ ভাতা হলো ডেবিট এবং ব্যয়। যারা প্রতিষ্ঠানে পড়াশোনা করে তারা যে প্রতিষ্ঠানে টাকাটা দেয় সেটা হলো প্রতিষ্ঠানের জন্য আয়, আর যারা প্রতিষ্ঠানে পড়াশোনা করলে টাকা উল্টা পায় সেটা হলো প্রতিষ্ঠানের জন্য শিক্ষানবিশ ভাতা এবং সেটা ব্যয়, সেজন্য সেটা ডেবিট। যারা সিএ পড়াশোনা করে তারা কি, প্রতিষ্ঠান তাদেরকে টাকা দেয় উল্টা। প্রতিষ্ঠান যখন কাউকে টাকা দিবে সেটা হলো শিক্ষানবিশ ভাতা, আর যখন প্রতিষ্ঠান স্টুডেন্ট থেকে টাকা পাবে সেটার নাম হলো শিক্ষানবিশ সেলামি। এই জন্য সেলামি হলো আয় আর ভাতা হলো ব্যয়। মনে থাকবো? আমাদের ডেবিট ক্রেডিট তো মোটামুটি বলা হয়ে গেল। দুই পাশ যোগ করবা, যোগফল মিলে যাবে। না মিলে অনিশ্চিত মিলাই দিব, যে পাশে টাকা শর্ট করবে সেই পাশে অনিশ্চিত দিয়ে অঙ্ক মিলাই দিব। এইভাবে যাদের ধৈর্য শক্তি আছে, যারা হিসাব বিজ্ঞানে 90-এর উপরে নাম্বার পাইতে যাও, তারা তো কন্টিনিউয়াসলি একটু স্টাডি করতে হবে, ধৈর্য ধারণ থাকতে হবে। আসলা দেখলা চলে গেল, এটা তো নাটক না সিনেমা দেখে চলে গেলা, তোমার অবশ্যই সময় দিতে হবে। আমি আরেকটা অঙ্ক বলে আজকের মতন রাখবো। অনুশীলনের একটা অঙ্ক, হ্যাঁ দেখা যাচ্ছে কিনা খালি দেখবা। দেখা তো যাচ্ছে, স্পষ্ট না? একবারে স্পষ্ট। শিয়া এন্ড ব্রাদার্স এর 2025 সালের 31 ডিসেম্বর তারিখের উদ্ধৃত নিম্নরূপ। কি কি বের করতে বলছে একটু দেখো, দেখো কি বলছে। শিয়া এন্ড ব্রাদার্স এর যে যে রেওয়া মিলে যে সে দফা অন্তর্ভুক্ত হবে না তার মোট পরিমাণ নির্ণয় করো। এটা আগে বলে আসছি, এই ধরনের মডেল প্রশ্ন আসে। উপযুক্ত খতিয়ান উদ্বৃত্ত হতে একটি রেওয়া মিল তৈরি করো। সুন্দর প্রশ্ন। এরপর বলছে মুনাফা জাতীয় আয় ও মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। বুঝা গেছে?
এই প্রশ্ন যা মডেল আছে সব আগেই বলে দিছি। এবার আমি কোনটা কোন কোন জায়গায় যাবে সেটা বলে দিই। 1 নাম্বার থেকে বলে যাই। মূলধন ক্রেডিট এবং এটা মালিকানা সত্ত্বের অংশ, এটা এই অঙ্কের মধ্যে শুধু ক্রেডিট পাশে যাবে, আর কোনো জায়গায় কাজে লাগবে না। এরপরে বলছে হাতে নগদ 1 তারিখ, এটা রেওয়া মিলে আসবে না। ওই জায়গায় ক নম্বরে যাবে? এটা যেসব দফা রেওয়া মিলে আসবে না, একটা দফা পেয়ে গেছে অলরেডি। প্রাপ্য হিসাব সম্পদ ডেবিটে যাবে শুধু, প্রদ হিসাব দায় ক্রেডিটে যাবে শুধু, উত্তোলন মালিকানা সত্ত্ব ডেবিটে যাবে, মালিকানা বিপরীত মালিকানা সত্ত্ব সেজন্য ডেবিটে যাবে, ক্রয় ব্যয় ডেবিটে যাবে এবং মুনাফাজিত ব্যয়ে যাবে সেটা, বিক্রয় ক্রেডিট এবং মুনাফাজিত আয়ে যাবে সেটা। তারপরে ছিল কি বিনিয়োগের সুদ, এটা মুনাফাজিত আয়ে যাবে। সমাপনী মজুত পণ্য রেওয়া মিলে আসবে না, আসবে না দুইটা আইটেম পেয়ে গেছে অলরেডি, এটা রেওয়া মিলে আসবে না। এবারে সেদিকে বিমা সালামি ব্যয় এবং ডেবিট, এটা মুনাফাজিত ব্যয়ে যাবে। আমদানি শুল্ক ব্যয় এবং ডেবিট মুনাফাজিত ব্যয়ে যাবে। কমিশন প্রাপ্তি এটা মুনাফাজিত আয়ে যাবে এবং ক্রেডিট বিনিয়োগ সম্পদ রেওয়া মিলে ডেবিটে যাবে। ব্যাংক জমা সুদ রেওয়া মিলে ক্রেডিটে যাবে এবং মুনাফাজিত আয়ে যাবে। তারপরে আসবাবপত্র, আসবাবপত্র কি সম্পদ ডেবিট পাশে যাবে। বিজ্ঞাপন খরচ ডেবিট পাশে যাবে এবং মুনাফাজিত ব্যয়ে যাবে। প্রারম্ভিক মজুত পণ্য এটা কই যাব? ডেবিটে যাবে এবং মুনাফাজিত ব্যয়ে যাবে। তারপরে সমাপনী ব্যাংক জমা এটা সম্পদ ডেবিটে যাবে। বিষয়গুলো ক্লিয়ার? প্রশ্ন ছিল যেসব দফা রেওয়া মিলে আসবে না, কয়টা দফা? দুইটা দফা রেওয়া মিলে আসবে না। ডেবিট ক্রেডিটে সব বলে দিলাম, মুনাফাজিত আয় এবং মুনাফাজিত ব্যয় যে বের করা দরকার সেইটা আমি একটু বের করে দিব, তারপরে অঙ্কটা শেষ। বাকিটি তোমরা নিজেরা পারবা আশা করি। যারা পড়াশোনা করতে চাও তাদের দ্বারা সম্ভব, এটা করা সম্ভব, যা বলে দিছি এটুক দিয়ে পারবা। আমি শুধু মুনাফাজিত আয় এবং ব্যয়টা করে দিই। হ্যাঁ, মুনাফাজিত আয় ও ব্যয় নির্ণয়, এই হেডিং গুলা নিজেরা লিখবে, প্রশ্ন দেখে দিই। ব্যয় নির্ণয় এমনি গড় দিবা, 2টা টাকার গড় রাখতে পারো, বিবরণ টাকা টাকা। এটা নাম্বারিং যে কোনো জায়গায় আসতে পারে, খতেও আসতে পারে, গতেও আসতে পারে, কোনো সমস্যা না। প্রথমে কি লিখবো? মুনাফা জাতীয় আয় বলছি, মুনাফা জাতীয় আয় কোলন দিব, কোলন দিয়ে আন্ডারলাইন করতে পারো। প্রথমে কি বলছিলাম, কি পাইছিলাম? বিক্রয় পাইছি। কি পাইছিলাম? বিক্রয়। তো বিক্রয় থেকে কি আসছিল অঙ্কের মধ্যে? আন্তঃফেরত বহির্ফেরত আছে কিনা অঙ্কে পাইছিলাম? পাই নাই। তো বিক্রয় টাকাটা কত? প্রথম আয়ের নাম হলো বিক্রয় এবং সেটা কত? 45,000 টাকা। তারপরে ছিল কি বিনিয়োগের সুদ, বিনিয়োগের সুদের টাকাটা কত? 3,000 টাকা। তারপরে ছিল কমিশন প্রাপ্তি, কমিশন কমিশন প্রাপ্তি টাকাটা কত? 2,000 টাকা। তারপরে কি ছিল? ব্যাংক জমা সুদ। আই কি আর আছে না নাই? ব্যাংক জমার সুদ, ব্যাংক জমা সুদ কয় টাকা? এই লেখো, খাতায় লিখতে হবে তো। 500 টাকা। 45 3 50, তার মানে কত টাকা হলো? 50,500 টাকা। এটার নাম কি? মুনাফা জাতীয়, মোট মুনাফা জাতীয় আয়। এটা নাম দিলেও হয়, না দিলেও হয়। মোট মুনাফা জাতীয় আয়। মনে থাকবো? পারা যাবো? যাদের লেখা দরকার এই পর্যন্ত লিখে নাও। কি কি নাম দিলাম? বিক্রয় দিলাম, বিনিয়োগের সুদ, কমিশন প্রাপ্তি, ব্যাংক জমা সুদ, মোট মুনাফা জাতীয় আয়। এই হলো 4টা নাম। মুনাফা জাতীয় আয় পাইলাম। এবার আমি নামটা চেঞ্জ করে দিব কি? মুনাফা জাতীয় ব্যয়। ব্যয় কি কি আসছিল? ব্যয় বের করার সময় অবশ্যই একটা কাজ করতে হবে, আমরা সমন্বিত করে লিখতেও পারি অথবা বিকৃত পণ্য ব্যয় দিলে পারি, বিকৃত পণ্য ব্যয় না দিলেও হয়, সমস্যা নাই। কি লিখবো? হেডিং দিব কি? সমন্বিত ক্রয়। সমন্বিত ক্রয়ের অধীনে প্রথমে কি আসে? প্রারম্ভিক মজুত পণ্য। কি আসে? প্রারম্ভিক মজুত পণ্য।
প্রারম্ভিক মজুত পণ্যের টাকাটা কত? প্রারম্ভিক মজুত পণ্যের টাকা হলো 25,000 টাকা। কয় টাকা? 25,000 টাকা। তার সাথে যোগ করতে হবে কি? ক্রয় যোগ করব। ক্রয়ের টাকাটা কত? 30,000 টাকা। 30 আর 25 কত হবে? 55,000 টাকা। তার থেকে বাদ দিব কি? সমাপনী মজুত। সমাপনী মজুত পণ্য কত? সমাপনী মজুত পণ্য হলো 12,000 টাকা। বাদ দিলে কত হয়? হ্যাঁ, ভেরি গুড। ঠিক আছে। এবার আর কি কি পাইছিল? বিমা সালামি একটা পাইছি। কি পাইছি? বিমা সালামি কয় টাকা পাইছি? 5,000 টাকা। তারপরে কি পাইছি? আমদানি শুল্ক পাইছি। কি পাইছি? আমদানি শুল্ক কত? 3,500 টাকা। তারপরে আর কি ব্যয় পাইছি? বিজ্ঞাপন পাইছি। কি পাইছি? বিজ্ঞাপন। বিজ্ঞাপন কয় টাকা? 1,000 টাকা। এই সবগুলা যোগ করলে কি হবে? পর 3 কলাম দিলেও হইতো। 43 আর 5 কত? 48। 48 আর 3 কত? 51,500 আর হলো 1,000 কত হলো? 52,500 টাকা। এটার নাম কি? মোট মুনাফা জাতীয় ব্যয়। বহুত অঙ্ক হইলো একটু একদিনেই। যারা এই ভিডিওটা দেখবা আরেকদিন যদি এটার উপরে ক্লাস করো সব পারবা। নিজেরা প্র্যাকটিস করো। রেওয়ামিল দেখো করতে পারো কিনা আগে রেওয়ামিলটা ক্লিয়ার করো। কোনটা ডেবিট, কোনটা ক্রেডিট এবং কোনটা সম্পদ, কোনটা ব্যয়, কোনটা আয়, কোনটা দায়, কোনটা মালিকানা সত্ত্ব, কোনটা বিপরীত সম্পদ, কোনটা বিপরীত দায়, কোনটা বিপরীত ব্যয়, কোনটা বিপরীত দায়, বিপরীত মালিকানা সত্ত্ব। এই সবগুলা সহ যদি আগে রেওয়ামিলটা তৈরি করা পারো, এই অঙ্ক কোনো বিষয়ই না। বাংলাদেশ থেকে যে কোনো অঙ্ক আসতেই পারবা। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সেই বিষয়গুলো একটু নামটা লিখে দিই। প্যারা নিবা না, একটু কষ্ট হলে একটু লিখে রাখবা। দেনাদারে ভিন্ন ভিন্ন নামে আসতে পারে, অন্যান্য বিষয়গুলো ভিন্ন ভিন্ন নামে কম আসে। তো দেনাদারটা কি আসে? ভিন্ন ভিন্ন নামে আসে। অনেকবার বলছি আমি, আগের বিভিন্ন ভিডিওতে বলা আছে। তো আজকে আবার বারবার বলতে বলতে শোনা হয়ে যাবে, দেখা হয়ে যাবে। দেনাদার বলতে কি বোঝায়? প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাবের আরেক নাম কি? প্রাপ্য হিসাব মানে কি? যার কাছে আমি টাকা পাই। তো আমি কি করছিলাম? বিক্রি করছিলাম। সেই লোক কি করছিল? ক্রয় করছিল। তার মানে প্রাপ্য হিসাবের আরেক নাম কি? ক্রেতা। প্রাপ্য হিসাবের আরেক নাম কি? ক্রেতা। প্রাপ্য হিসাবের আরেক নাম কি? বিক্রয় খতিয়ানের। কোন খতিয়ানের? বিক্রয় খতিয়ানের যে। প্রাপ্য হিসাবের আরেক নাম কি? পাওনা। পাওনা মানে কি? আমি টাকা পাবো। আমি টাকা পাবো। এটার আরেক নাম কি? এই নামগুলা খুবই কমন, যে কোনো পরীক্ষায় দিতে পারে। কিন্তু পুস্তক ঋণ। ঋণ বলতে আমরা ঋণ মনে করি, আসলে এটা পুস্তক ঋণ মানে কি? আমি যার কাছে টাকা পাই। দেনাদারের আরেক নাম। কয়টা নাম হইলে জায়গায়? 1টা 2টা 3টা 4টা 5টা, এই 6টা নাম মনে রাখতেই হবে। এই সবগুলা কি? চলতি সম্পদ। এবং এটার আরেক নাম কি? দেনাদার। এবং এই সবগুলা কি? ডেবিট। সবগুলা ডেবিট। তো পাওনাদারের বিকল্প নামগুলো একটু মনে রাখতে হবে। কি? পাওনাদার। পাওনাদারের আরেক নাম কি? প্রদেয় হিসাব। প্রদেয় হিসাব। আমি তো বিক্রেতা না। পাওনাদার দেনাদার যদি কি হয়? দেনাদার যদি ক্রেতা হয়, পাওনাদার কি হবে? অবশ্যই বিক্রেতা। আর ওটা যদি বিক্রয় খতিয়ানের জের হয়, এটা কি হবে? ক্রয় খতিয়ানের জের। কিসের জের? ক্রয় খতিয়ানের জের। এটার আরেক নাম কি? সর্বরাহ। সর্বরাহকারী। আরেকটা নাম কি? দেনা। দেনার আরেক নাম কি? পাওনাদার। এই সবগুলা কি? চলতি দায়। মনে থাকবো? এবং ক্রেডিট। কয়টা নাম হইলো? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। এই 6টা এই নামটি লেখো। এই নামটি লেখো। এরপরে সমাপ্তি হয়ে যাবে। নামটি লিখে রাখো। যাদের আগ্রহ নামটি লিখে রাখো। বাজে কয়টা? গণিত করতে হবে না? হ্যাঁ, কি কর? এটার উপরে চুল। হ্যাঁ, টাইম কেমনে যা? হ্যাঁ, 8টার সময় 9টা 1.5 ঘন্টার উপরে কেমন টের পাই?
যা গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে, যাদের আগ্রহ দেখে নিবা। আমি এই পর্যন্ত অফ করে দিলাম।